এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব? আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। শক্তি মাঠে বা কমিশনে বা সংসদে আসুক, যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল এই অর্থে যে তাদের কন্ট্রোলের মধ্যে নাই। এই শক্তিটার মধ্যে কারা ইনভলভ? প্রধানত বাংলাদেশের যারা সুপার কর্পোরেট অলিগার্ক এবং যারা ব্যবসায়ী বড় বড় গোষ্ঠী আছে, সেই সাথে এখানে সিভিল ব্যুরোক্রেসি আছে, আমলাতন্ত্র, এবং সাথে মিলিটারি ব্যুরোক্রেসিও আছে। এই যে পুরো সেটআপটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্তর্ভুক্ত। এই অন্তর্ভুক্ত থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের একটা 53 বছরের একটা লড়াই আছে। হয়তো আমাদের এই লড়াইটা করতে হয়েছে কখনো ভোটের জন্য, কখনো স্বৈরাচার হটানোর জন্য, কখনো মিলিটারি শাসন হটানোর জন্য, কখনো আমাদের করতে হয়েছে ফ্যাসিস্ট হটানোর জন্য। কিন্তু এর মূল যে থিমটা হলো যে এই যে একটা অসীম গোলকধাঁধায় বাংলাদেশের জনগণকে বেঁধে ফেলা হলো, এই গোলকধাঁধা থেকে আমাদেরকে বের হতে হবে। এখন দেখেন আমাদের দেশের রাজনীতিবিদ, অনেক বড় বড় রাজনীতিবিদ, অনেক বড় বড় দলের আছেন, তারা এখনো তাদের যে স্পিচ ডেলিভারি সেগুলোতে এখনো দেখেন যে কি ধরনের ভূমিকা পালন করছে। এখানে আপনি দেখবেন যে কোনো দলের কোনো ভেদাভেদ নাই। এখানে জেনজি, আমরা এটাকে বলেছি জেনজি রেভলিউশন। আমরা এটাকে কেন বলেছি? কারণ মাঠে আমরা বুক চিতিয়ে দাঁড়াতে দেখেছি জেনজিদের, ইয়াংদের, তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে এই জেনজিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে। ভুলে যাবেন না, এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই না। এটা শুধু বক্তব্যের মধ্যে দিয়ে ক্রিমিনালাইজেশন হবে তা না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না, এবং এমন কোন ব্যবস্থা আমরা এখন পর্যন্ত যারা ঐক্যমত্যে এসেছি, এমন কোন ব্যবস্থা আমরা এখন করতে পারি নাই যে আমরা সুপ্রিম কোর্টে স্বাধীন করতে পারব। এই যে পরাধীন আমাদের সুপ্রিম কোর্ট, পরাধীন নির্বাচন কমিশন, পরাধীন দুর্নীতি, এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা, এটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার, বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার। কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয়, এবং তাদের অনেকের চুলদারি লেগে গেছে, কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন, সেটা আমরা সাধুবাদ জানাই, সম্মানের জায়গাও রাখি। কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায়, কিন্তু আজ থেকে ঠিক 1 বছর আগেও তাদের হতাশাময় পংক্তি আর ক্রন্দন, এই দুটোই ছিল আমাদের মিডিয়া দেখার বিষয়বস্তু। তাদের কাছ থেকে আমরা বিপ্লবী কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি। তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণঅভ্যুত্থান হবে। এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে। কিন্তু এখন এসে তাদেরকে অনেক বিশাল বিশাল বক্তব্য দিতে দেখবেন। সবচেয়ে বেশি যেটা দেখবেন যে যেটা ইয়াং জেনারেশন, সেটাকে ক্রিমিনালাইজ করবে। এই যে ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে 4-5 জন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে, এটা কিন্তু একটা মাথার বিষয় তাদের জন্য। এবং তারা তো এখন 3 বছরের কথা বলেন, কিন্তু আমরা আমাদের যতদিন জীবন, আপনারা ভুলে যাবেন না, আমাদের শৈশব কৈশোর আমরা পার করেছি ফ্যাসিস্ট আমলে। আমরা শুধুমাত্র আমাদের পুরো কৈশোর এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো, এই ফ্যাসিবাদী কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিভিত্তিক মেকানিজম নাই। তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন, ভালো করে ঘুমাতে চান, নিয়ম মতো চলে, কিন্তু তারপরে তাদের বুদ্ধিভিত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এই ক্যাপাসিটি তাদের নাই। এই কারণে তারা যেটা করেন, তারা নিজেদেরকে এমন ভাবে পোর্ট্রে করেন যে তারাই সবচেয়ে বেশি
এই কনফিডেন্স ধুলোয় মিশে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায়, যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয় দেখতে পায়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন, গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত। এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এস্টাবলিশমেন্ট এবং পলিটিক্যাল পার্টিগুলো। তারাই এই এস্টাবলিশমেন্টের উপরে নির্ভরশীল। এখন এসে তারা যদি বলে জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই, এখন যদি তারা এসে বলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটাকে আমরা সময় ক্ষেপণ করছি, নির্বাচন পেছানোর চেষ্টা করছি, আপনারা কোন ধরনের নির্বাচন চান? আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে। করাপ্টেড, খুনি, দালাল এবং সেই সাথে ঋণ খেলাপি, এই হচ্ছে আপনার নেতারা। এবং এদেরকে দিয়েই বাংলাদেশের এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে। এই যদি সিস্টেম থাকে তাহলে আমরা নতুন ধরনের পলিটিক্স, নতুন ধরনের আশা, এগুলো আমাদেরকে সীমিত রাখতে হবে।